আমার প্রিয় ছাত্রছাত্রী, আমরা আজ বংশগতিতে মেন্ডেলের দ্বিসংকর জননের পরীক্ষা নিয়ে আলোচনা করব। এর আগেই আমরা বংশগতি চ্যাপ্টারের শুরুতেই মেন্ডেল সম্পর্কে আমরা জেনে নিয়েছি এবং মেন্ডেলই যে প্রথম জীবের বৈশিষ্ট্য কিভাবে সমসমস্ত ক্রোমোজোমের জিনের মাধ্যমে এক বংশ থেকে পরবর্তী বংশে সঞ্চালিত হয় তা আমরা দেখে নিয়েছি। এবং আমরা মেন্ডেলের মটর গাছের এক সংকরজনের পরীক্ষা থেকে দেখেছি মেন্ডেল সেই পরীক্ষাতে একজোড়া বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন মটর গাছের মধ্যে সংকরায়ন ঘটিয়ে তিনি দেখেছিলেন প্রথম অপত্য বংশে কেবলমাত্র একটি বৈশিষ্ট্য প্রকাশ পায়, অন্যটি সুপ্ত থাকে, কিন্তু দ্বিতীয় অপত্য বংশে উভয় বৈশিষ্ট্যই একটা নির্দিষ্ট অনুপাতে প্রকাশ পায়। এবং এই পরীক্ষা থেকে মেন্ডেল যে সিদ্ধান্তে উপনীত হয়েছিলেন তাকেই বলা হয় পৃথকীভবনের সূত্র। যে সূত্রে আমরা কি পাই, যে জীবের একজোড়া বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন জীবের মধ্যে যদি আমরা সংকরায়ন ঘটাই তাহলে প্রথম অপত্য বংশে কেবলমাত্র একটি বৈশিষ্ট্যই প্রকাশ পায়, সেটিকেই বলা হয় প্রকট বৈশিষ্ট্য। কিন্তু পরবর্তীকালে গ্যামেট গঠনের সময় দুটো বৈশিষ্ট্যই নির্দিষ্ট অনুপাতে প্রকাশিত হয়। মেন্ডেল যদিও বা মেন্ডেলের এই পরীক্ষা অনেক উদ্ভিদ প্রাণীর ক্ষেত্রে প্রযোজ্য হলেও অনেক জীবের ক্ষেত্রে তা প্রযোজ্য হয় না। কিন্তু বংশগতির প্রথম পাঠ হিসেবে কিভাবে জীবের বৈশিষ্ট্য এক বংশ থেকে পরবর্তী বংশে ক্রোমোজোমের মাধ্যমে সঞ্চালিত হয় তা সর্বপ্রথম মেন্ডেল তার এই সমস্ত পরীক্ষার মধ্যে দিয়েই প্রমাণ করেছিলেন। মেন্ডেল যেমন এক সংকর জননের পরীক্ষা করেছিলেন তেমনি তিনি দ্বিসংকর জননের পরীক্ষা করেছিলেন। মেন্ডেলের দ্বিসংকর জননের পরীক্ষায় বা বংশগতিতে দ্বিসংকর জননের পরীক্ষা কিভাবে করা হয়? এক সংকর জননের পরীক্ষায় যেমন এক জোড়া বিপরীত বৈশিষ্ট্যযুক্ত জীবের মধ্যে সংকরায়ন ঘটানো হয়, দ্বিসংকর জননের পরীক্ষায় দুই জোড়া বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন জীবের মধ্যে সংকরায়ন ঘটানো হয়। মেন্ডেলও মটর গাছের উপরে সেই পরীক্ষা করেছিলেন। তাহলে মেন্ডেল মটর গাছে অনেক রকম ভাবে দুই জোড়া বিপরীত বৈশিষ্ট্য নিয়ে পরীক্ষা করেছেন। আমরা এখানে যে পরীক্ষাটা আলোচনা করব সেখানে মেন্ডেল মটর গাছের যে দুটি বিপরীত বৈশিষ্ট্য নিয়ে দুই জোড়া বিপরীত বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করেছিলেন সেই বৈশিষ্ট্যগুলি কেমন ছিল? সেই বৈশিষ্ট্য ছিল বীজপত্র। একটি মটর গাছের ক্ষেত্রে ছিল বীজপত্র হলুদ, বীজপত্রের রং ছিল হলুদ এবং বীজপত্রের আকার ছিল গোল, নিটল গোল। এই ছিল একটি উদ্ভিদের বৈশিষ্ট্য। আরেকটি উদ্ভিদের বৈশিষ্ট্য কি ছিল? এর সঙ্গে তিনি আরেকটি উদ্ভিদের যে ক্রস করেছিলেন সেই উদ্ভিদে মটর গাছের ক্ষেত্রে বীজপত্র ছিল, তার রং ছিল সবুজ এবং সেই বীজপত্রের আকার ছিল কুঞ্চিত। হলুদের জন্য তিনি যে ফ্যাক্টরকে দায়ী করেছিলেন, জিনকে, সেটা দুটো বড় হাতের ওয়াই ইয়োলো থেকে, আর গোলের জন্য দুটো বড় হাতের আর কে তিনি ফ্যাক্টর হিসেবে চিহ্নিত করেছিলেন। ঠিক হলুদের প্রচ্ছন্ন বৈশিষ্ট্য সবুজ, সেই কারণে সবুজের জন্য তিনি একই হলুদের ইয়োলোর প্রচ্ছন্ন জিন দুটো ছোট হাতের ওয়াইকে তিনি সূচিত করেছিলেন এবং কুঞ্চিতের জন্য গোলের প্রচ্ছন্ন বৈশিষ্ট্য যেহেতু কুঞ্চিত, দুটো ছোট হাতের আর কে তিনি চিহ্নিত করেছিলেন ফ্যাক্টর হিসেবে, যা পরবর্তীকালে আমরা জিন হিসেবে আমরা যাকে প্রকাশ করি। আধুনিক বংশগতিতে তাকে জিন হিসেবে বলা হয়। এই বিপরীত বৈশিষ্ট্যযুক্ত মটর গাছের মধ্যে পরীক্ষা করা হয়েছিল, সেই জন্য এই প্রজন্মকে বলা হয় পি জনু। পি জনুর এই প্রজন্মের মধ্যে নিষেক ঘটানো হয়েছিল। তাহলে এখানে এই মটর গাছের বীজপত্র হলুদ গোল মটর গাছ, এই যে মটর গাছ, এই মটর গাছে তাহলে জিনোটাইপ ছিল কি? দুটো বড় ওয়াই, দুটো বড় আর। একই রকম ভাবে এই মটর গাছে সবুজ কুঞ্চিত, এই মটর গাছে জিনোটাইপ কি ছিল? দুটো ছোট ওয়াই, দুটো ছোট আর। এবার এদের মধ্যে যখন সংকরায়ন করা হয়েছে, এদের মধ্যে যখন গ্যামেট তৈরি হয়েছে, আমরা জানি গ্যামেটে ক্রোমোজোম অর্ধেক চলে যায়, তাহলে এখান থেকে দুটো ওয়াই থেকে একটা ওয়াই আসবে, দুটো আর থেকে একটা আর আসবে, তাহলে এখান থেকে গ্যামেট হবে বড় ওয়াই বড় আর, এবং এটাকে আমরা ধরে নিলাম পুং গ্যামেট। তাহলে পুং গ্যামেট হলো, এটা পুং গ্যামেটের চিহ্ন। একই রকম ভাবে এখান থেকে
দুটো ওয়াই থেকে আসবে একটা ওয়াই, তেমনি দুটো আর থেকে আসবে একটা আর। এখান থেকে একটা ওয়াই এলো, এখান থেকে একটা আর এলো, এটা হলো স্ত্রী গ্যামেট। তাহলে পুংগ্যামেট এবং স্ত্রী গ্যামেট এইভাবে তৈরি হলো। এবার এই দুই গ্যামেটের মধ্যে যদি নিষেক ঘটে এবং তা থেকে আমরা প্রথম অপত্য বংশের উদ্ভিদ আমরা পাবো, তাহলে এখান থেকে যে উদ্ভিদ আমরা পাবো তার জিনোটাইপ কি হবে? তার জিনোটাইপ হবে বড় ওয়াই, বড় আর। আমরা দুটো ওয়াই কে এক জায়গায় লিখবো, দুটো আর কে এক জায়গায় লিখবো, ছোট ওয়াই বড় আর ছোট আর। তাহলে উদ্ভিদের জিনোটাইপ হবে এই। কিন্তু মেন্ডেল দেখেছিলেন গাছটা কেমন হচ্ছে? মেন্ডেল দেখেছিলেন গাছটা হচ্ছে, তার বৈশিষ্ট্য হচ্ছে বীজপত্রের রং হয়েছিল হলুদ সব উদ্ভিদগুলোতেই, এবং তার আকার হয়েছিল গোল। কিন্তু তার জিনোটাইপ বা ফ্যাক্টর পাচ্ছি আমরা বড় ওয়াই ছোট ওয়াই, বড় আর ছোট আর। কিন্তু মেন্ডেল বাস্তবে ফিনোটাইপ পেয়েছিলেন মটর গাছের বীজপত্র ছিল হলুদ, আকার ছিল গোল। তার মানে বীজপত্র হলুদ, গোল, মটর গাছ পেয়েছিলেন তিনি সব কটা। তাহলে এখান থেকে বোঝা গেল মেন্ডেলের এই F1 এর প্রাপ্ত উদ্ভিদ দেখে বোঝা গেল, F1 এর প্রাপ্ত উদ্ভিদ দেখে বোঝা গেল যেখানে হলুদ রঙের প্রচ্ছন্ন বৈশিষ্ট্য সবুজ, তাই এখানে সবুজ প্রকাশিত হয়নি, যদিও বা তার ফ্যাক্টর বা জিন রয়েছে। একই রকম ভাবে গোল এই বৈশিষ্ট্যের প্রচ্ছন্ন গুণ কুঞ্চিত, কিন্তু কুঞ্চিত এখানে প্রকাশিত হয়নি, যেহেতু কুঞ্চিত বৈশিষ্ট্যটি গোল বৈশিষ্ট্যের প্রচ্ছন্ন গুণ। সেজন্য আমরা শুধুমাত্র প্রকট বৈশিষ্ট্য পেলাম, এই মটর গাছ পাওয়া গেল F1 এ। এরপর মেন্ডেল কি করেছিলেন? F1 এর এই মটর গাছের মধ্যে তিনি আবার সংকরায়ন ঘটিয়েছিলেন। সংকরায়ন যদি ঘটানো হয় এই মটর গাছের মধ্যে, তাহলে কি হবে? তার জিন বড় ওয়াই ছোট ওয়াই, বড় আর ছোট আর, এই হবে একটা মটর গাছ। তার সাথে ক্রস হবে বড় ওয়াই ছোট ওয়াই, বড় আর ছোট আর, এই আর একটা মটর গাছের। দুটোর বৈশিষ্ট্য একই, এই তার জিনোটাইপ, এবং দুটোরই হলুদ গোল হবে তার ফিনোটাইপ। তাহলে এখান থেকে কত রকমের গ্যামেট পেতে পারি আমরা? এই উদ্ভিদের ক্ষেত্রে জানি আমরা, এখানে জানি চারটে, এখানে জিন চারটে ক্রোমোজোমে আছে। মেন্ডেলের পরীক্ষাতে আমরা তাই পাই যে প্রত্যেকটা এখানে জিন আলাদা আলাদা ক্রোমোজোমে রয়েছে। তো এখান থেকে যদি চারটে ক্রোমোজোম গ্যামেট হবে, তাহলে দুটো ক্রোমোজোম আসবে, তাহলে একটা আমরা গ্যামেট পাবো বড় ওয়াই বড় আর, আমরা এই পাবো একটা গ্যামেট। আমরা আর একটা পাবো বড় ওয়াই এর সাথে একটা ছোট আর, এই পাবো আর একটা। কারণ আমার আকার থেকে একটা গ্যামেট আসবে, রং থেকে একটা গ্যামেট আসবে। একই রকম ভাবে ছোট ওয়াই এর সাথে বড় আর পাবো একটা গ্যামেট, আর একটা গ্যামেট পাবো ছোট আর এর সাথে ছোট আর। সম্ভাব্য পুংগ্যামেট হবে, সম্ভাব্য পুংগ্যামেট হবে এই চার প্রকারের। এখান থেকে চার প্রকারের পুংগ্যামেট পাওয়া যাবে। একই রকম ভাবে এখান থেকে আমরা গ্যামেট কত রকমের পাবো? এখান থেকে আমরা গ্যামেট পাবো একই রকম ভাবে বড় ওয়াই বড় আর স্ত্রী গ্যামেট, বড় ওয়াই ছোট আর আর একটা পাবো, ছোট ওয়াই বড় আর আর একটা পাবো, ছোট ওয়াই ছোট আর আর একটা পাবো। তাহলে এখান থেকে আমরা এটাকে যদি আমরা স্ত্রী গ্যামেট হিসেবে চিহ্নিত করি, স্ত্রী গ্যামেটও পাবো আমরা এই চার রকমের। তাহলে এই চার রকম গ্যামেটের সাথে এই চার রকম গ্যামেটের ক্রস হবে। এখন এই ক্রসের ফলে আমরা কিন্তু সম্ভাব্য 4×4=16 রকমের আমরা উদ্ভিদ পাবো। এই চার রকমের সাথে যখন এই চার রকম গ্যামেটের ক্রস হবে, তখন সম্ভাব্য আমরা 16 রকমের উদ্ভিদ পাবো F2 তে। F1 এ আমরা তো একরকমই পেয়েছি, এবং এই সম্ভাব্য যে 16 রকমের উদ্ভিদ পাবো সেটা আমরা চেকার বোর্ডের মাধ্যমে আমরা ছকে রিপ্রেজেন্ট করব। তার জন্য আমাদের প্রথমেই একটা ছক কেটে নিতে হবে। 4×4=16টি উদ্ভিদ এখানে তৈরি হবে। ফলে আমাদের এমন একটা ঘর কেটে নিতে হবে যে ঘরে যে ছকে 16টি ঘর থাকবে। আমরা বংশগতিতে আগেই জেনে নিয়েছি এই ছককে বলা হয় পানেট স্কয়ার বা চেকার বোর্ড।
আমরা 16 ঘর বিশিষ্ট ছক কেটে আমরা তার মধ্যে প্রাপ্ত F2 উদ্ভিদগুলোকে আমরা প্লট করে দেখব সেখানে কোন বৈশিষ্ট্য কতগুলো পাওয়া যাচ্ছে। একে আমরা সমান 2 ভাগ করছি। একই রকম ভাবে আমরা উপরের পার্টকে 2 ভাগ করছি। তাহলে অনুভূমিকভাবে আমাদের 4টে ঘর হয়ে গেল। একই রকম ভাবে আমরা উলম্বভাবেও ঘরটাকে 4টে ঘর করব। তাহলে আমরা সর্বমোট 4 4 16টি ঘর পেয়ে গেলাম। এবারে আমরা এখানে গ্যামেটগুলোকে আমরা প্লট করব। আমরা এই দিকে প্লট করছি পুং গ্যামেটকে, আর আমরা এই দিকে প্লট করছি স্ত্রী গ্যামেটকে। 2 রকম গ্যামেটকে প্লট করে দিই। এখানে আমরা গ্যামেটগুলো লিখেছি। পুং গ্যামেট এখানে আমরা 4 রকম পেয়েছি। তাহলে 4 রকম পুং গ্যামেট, বড় ওয়াই বড় আর এটা একটা, বড় ওয়াই ছোট আর এটা আর একটা পুং গ্যামেট, ছোট ওয়াই বড় আর একটা পুং গ্যামেট, ছোট ওয়াই ছোট ওয়াই ছোট আর, ছোট ওয়াই ছোট আর একটা পুং গ্যামেট। 4 রকমের পুং গ্যামেট পেলাম। স্ত্রী গ্যামেট আমরা 4 রকমের পেয়েছি। বড় ওয়াই বড় আর, আমরা পেয়েছি বড় ওয়াই এর সাথে ছোট আর, আমরা পেয়েছি ছোট ওয়াই এর সাথে বড় আর। আমরা এখানে একটু জায়গা করে নিচ্ছি। এই সিম্বলটাকে আমরা এখানে, এই সিম্বলটাকে আমরা একটু নিচে দিচ্ছি। ফিমেল গ্যামেট একটু নিচে দিলাম সিম্বলটাকে। আর আমরা পেয়েছি ছোট ওয়াই এর সাথে ছোট আর। তাহলে আমরা এই 4 রকমের গ্যামেট পেলাম। মেল এবং ফিমেল গ্যামেট আমরা 4 রকমের পেলাম। এবারে আমরা দেখে নেব এই ছকে আমরা পরবর্তী ক্ষেত্রে কি পাচ্ছি। যদি আমাদের এই গ্যামেটের মধ্যে মিলন ঘটে, তাহলে যে উদ্ভিদ হবে তার ফ্যাক্টর হবে মেন্ডেলের ভাষায়, আর আধুনিক ভাষায় তার জিন হবে 4টেই ক্যাপিটাল। এই ঘরে যেটা পাবো ই হলো ওয়াই হবে ক্যাপিটাল, আর বড় আর ছোট, ঠিক যা যা পাবো আমরা তাই লিখে যাব। বড় ওয়াই ছোট ওয়াই বড় আর বড় আর। একই রকম ভাবে এই ঘরে আমরা পাবো বড় ওয়াই ছোট ওয়াই বড় আর ছোট আর। একই রকম ভাবে আমরা এই ঘরে পাবো বড় ওয়াই তার সাথে বড় ওয়াই বড় আর তার সাথে ছোট আর। একই রকম ভাবে এই ঘরে আমরা পাবো 2টো বড় ওয়াই 2টো ছোট আর। এই ঘরে পাবো আমরা। এই ঘরে আমরা পাবো বড় ওয়াই তার সাথে ছোট ওয়াই বড় আর তার সাথে ছোট আর। এই ঘরে আমরা পাবো বড় ওয়াই তার সাথে ছোট ওয়াই আর দুটোই ছোট পাবো, যেহেতু দুটোই ছোট রয়েছে। এই ঘরে আমরা পাবো বড় ওয়াই ছোট ওয়াই আর দুটোই বড়। এই ঘরে পাবো বড় ওয়াই এর সাথে ছোট ওয়াই আর একটা বড় আর একটা ছোট। এই ঘরে আমরা পাবো দুটোই ছোট ওয়াই পাবো, তার সাথে আর পাবো দুটোই বড়। এই ঘরে আমরা পাবো দুটোই বড় ওয়াই, একটা আর বড় একটা আর ছোট। এই ঘরে আমরা পাবো বড় ওয়াই ছোট ওয়াই বড় আর ছোট আর। একই রকম ভাবে এই ঘরে পাবো বড় ওয়াই ছোট ওয়াই ছোট আর ছোট আর। এই ঘরে আমরা পাবো ছোট ওয়াই বড় আর ছোট আর। এই ঘরে আমরা পাবো সবগুলোই স্মল বা ছোট ওয়াই আর আর। তাহলে এইভাবে আমাদের F2 তে প্রাপ্ত উদ্ভিদের পুরোপুরি তাদের জিন বিন্যাস। F2 এটা হচ্ছে F2 এর চেকার বোর্ড, দ্বিতীয় অপত্য বংশ বা F2 তে প্রাপ্ত উদ্ভিদের পুরোপুরি বিবরণ F2। এবারে আমরা দেখে নিই কোন উদ্ভিদটি কি প্রকৃতির হচ্ছে। আমরা এবারে কিন্তু এখান থেকে সেই প্লটিংটাই করে নেব। প্রথমে আমরা দেখি যে এই ছক থেকে আমরা কি কি উদ্ভিদ পাচ্ছি, এই উদ্ভিদটা কেমন হবে। শুধুমাত্র আমরা বৈশিষ্ট্যগুলো লিখব।
রং এবং আকার। এখানে রং হবে হলুদ, যেহেতু দুটো অয় বড়, তার সাথে আকার হবে গোল, যেহেতু দুটো আরই বড়, এবং পুরোটাই শুদ্ধ বৈশিষ্ট্য। এ ঘরের উদ্ভিদটি কেমন হবে? এ ঘরের উদ্ভিদটি হবে হলুদ, শুদ্ধ হলুদ, কিন্তু আকারটা কিন্তু এখানে শুদ্ধ নয়, সংকর, কিন্তু গোল হবে, যেহেতু গোল প্রকট বড় আর রয়েছে। এই উদ্ভিদটি কেমন হবে? রঙের দিক থেকে এটি হলুদ হবে, কিন্তু হলুদটি এখানে কিন্তু সংকর। আকারটা হবে গোল, আকারটা কিন্তু এখানে শুদ্ধ। এই উদ্ভিদটি কেমন হবে? এই উদ্ভিদটি হবে হলুদ এবং তার সাথে আকারটি হবে গোল। এই উদ্ভিদটি কেমন হবে? এই উদ্ভিদটির রংটা পিওর হলুদ, যেহেতু দুটো আই বড়, আকার গোল, কিন্তু গোলটি হবে মিশ্র বা সংকর, যেহেতু প্রচ্ছন্ন গুণ কুঞ্চিত ছোট আর রয়েছে। এই উদ্ভিদটি কেমন হবে? এটি হবে হলুদ, তার সাথে আকারটি হবে কুঞ্চিত। এই প্রথম আমরা কিন্তু হলুদ কুঞ্চিত পেলাম, ফলে আমরা আমাদের কাউন্টিং এর সুবিধার জন্য আমরা একটু কালিটাকে চেঞ্জ করে নেব। আমরা হলুদ কুঞ্চিত পেলাম, তাহলে হলুদ রংটা হলুদ পেয়েছি, কিন্তু আকারটা কিন্তু এখানে কুঞ্চিত। একটা নতুন বৈশিষ্ট্য চলে এলো হলুদের সাথে, কুঞ্চিত। আচ্ছা, তারপরে এই উদ্ভিদটি কেমন হবে? এই উদ্ভিদটি আবার হবে হলুদ গোল, এবং দুটোই হলুদও সংকর বৈশিষ্ট্য, এখানে গোলও সংকর বৈশিষ্ট্য। এটি কেমন হবে? এখানে আবার আমরা কিন্তু আলাদা বৈশিষ্ট্য পাচ্ছি, এবং সে বৈশিষ্ট্য কি? রংটা পাচ্ছি আমরা হলুদই, কিন্তু আকারটা পাচ্ছি এখানে আবার আমরা কুঞ্চিত। আকারটা আবার আমরা কুঞ্চিত পেলাম। আচ্ছা, এখানে এসে আমরা কি পেলাম? এখানে এসে আবার কিন্তু আমরা হলুদ গোল পেলাম, এবং এখানেও কিন্তু হলুদটি হলো মিশ্র গোল, কিন্তু গোলটি হলো শুদ্ধ গোল। এখানে কি পেলাম? এখানে আমরা হলুদটি পেলাম মিশ্র গোল, এবং গোলটিও এখানে মিশ্র, অর্থাৎ হলুদ গোল দুটো এখানে সংকর বৈশিষ্ট্য। এই উদ্ভিদটি আবার আমরা নতুন বৈশিষ্ট্য পেলাম, দুটো ছোট অয়, তার মানে প্রথম আমরা সবুজ উদ্ভিদ পেলাম, সবুজ, এবং সবুজের সাথে আকারটা কি পেলাম? সবুজের সাথে আকারটি পেলাম আমরা গোল, সবুজ গোল। তারপরের উদ্ভিদটিও কিন্তু আমরা পেলাম সবুজ, এবং সবুজ গোলই পেলাম। এই গোলটি মিশ্র, এই গোলটি শুদ্ধ ছিল। তারপরে এই উদ্ভিদটি কেমন? এই উদ্ভিদটি পেলাম কিন্তু আবার আমরা হলুদ গোল, এবং হলুদ গোল এখানে দুটোই সংকর, হলুদ গোল পেলাম। তারপরের উদ্ভিদটি কেমন পেলাম? আমরা আবার কিন্তু একটু আলাদা বৈশিষ্ট্য পেলাম, হলুদ পেলাম, কিন্তু হলুদের সাথে এখানে ছোট আর মানে কুঞ্চিত চলে এলো, হলুদ কুঞ্চিত পেলাম, হলুদ কুঞ্চিত। তারপরে একটি কেমন পেলাম? তারপরে কিন্তু আবার আমরা একটা সবুজ উদ্ভিদ পেলাম, আবার একটি সবুজ উদ্ভিদ পেলাম, এবং আগে পেয়েছি সবুজ গোল পেয়েছি, সবুজ গোল। তারপরে কি পেলাম? তারপরে যে উদ্ভিদটি পেলাম এখনো আমরা পাইনি, এবং এই উদ্ভিদটির বৈশিষ্ট্য পেলাম আমরা সবুজ কুঞ্চিত, সবুজ কুঞ্চিত। তাহলে এই পেলাম আমরা F2 তে মোট 16 রকমের উদ্ভিদ। এবার আমাদের দেখে নিতে হবে এখান থেকে আমরা ফিনোটাইপ এবং জিনোটাইপ কয় রকমের উদ্ভিদ পেলাম, এবং সেগুলো কি কি উদ্ভিদ পেলাম আমাদের একটু দেখে নিতে হবে। সেটা দেখার জন্য আমরা প্রথমে দেখে নিই ফিনোটাইপ। ফিনোটাইপ আমরা এখান থেকে কি কি পাচ্ছি আমরা দেখে নেব। ফিনোটাইপ আমরা লিখবো এখানে, জায়গা বাড়ানোর জন্য এই পাশে আমি ফিনোটাইপ কথাটা লিখলাম, কিন্তু আমরা প্লট করব এখানে। ফিনোটাইপ যেটা পেলাম এখান থেকে প্লট করব।
F2 তে প্রাপ্ত ফিনোটাইপ। আমরা কিন্তু খাতায় যখন করব নিচে চলে যাব, যেহেতু এখানে নিচে আমাদের জায়গা নেই, নিচে যেহেতু এখানে যদি নিচে আমরা যেতে পারছি না, সেই জন্য আমরা এখান থেকে শুরু করছি। কিন্তু আমরা যখন খাতাতে করব আমরা অবশ্যই এই আলোচনাটা বা এই ফিনোটাইপ অনুপাতটা আমরা সম্পূর্ণ নিচে নিচে লিখব। এখানে আমরা জায়গার অভাবের জন্য এই সাইড থেকে শুরু করলাম। তাহলে F2 তে প্রাপ্ত ফিনোটাইপ, আমরা তাহলে যে আলোচনা করছিলাম আমার প্রিয় ছাত্রছাত্রী, F2 জনুতে প্রাপ্ত ফিনোটাইপ অনুপাত, এখান থেকে আমরা দেখব। প্রথমে আমরা একটু লিখে নেই আমরা কি কি উদ্ভিদ এখান থেকে পেলাম। হলুদ গোল, আমরা উদ্ভিদ পেয়েছি হলুদ, বীজের রং হলুদ, আকার গোল। আচ্ছা, আর কি উদ্ভিদ পেয়েছি আমরা এর সাথে অনুপাত করব? আর আমরা পেয়েছি হলুদের সাথে কুঞ্চিত বৈশিষ্ট্যটা এসেছে, দেখেছি হলুদ কুঞ্চিত, আমরা এই উদ্ভিদও এখানে পেয়েছি। আর আমরা কি পেয়েছি আমরা দেখে নিই, সবুজের সাথে আমরা গোল পেয়েছি, এই বৈশিষ্ট্যের উদ্ভিদ আমরা পেয়েছি সবুজ গোল, সবুজ গোল। আর সর্বশেষ আমরা পেয়েছি যে উদ্ভিদটি, সেটি হলো সবুজ কুঞ্চিত। সবুজ কুঞ্চিত উদ্ভিদ আমরা একটাই পেয়েছি, সবুজ কুঞ্চিত। এবারে আমরা একটু দেখি হলুদ গোল এই উদ্ভিদ আমরা কটা পেয়েছি। 1 2 3 4 5 6 7 8 9, আমরা হলুদ গোল উদ্ভিদ পেয়েছি 9টি। তার সাথে আমরা হলুদ কুঞ্চিত উদ্ভিদ পেয়েছি আমরা কটি, আমরা একটু কাউন্ট করে নিই। 1 2 3, আমরা আলাদা রং লেখার জন্য সহজে পেয়ে যাচ্ছি। সবুজ গোল পেয়েছি কটা, আমরা একটু কাউন্ট করে নিই। 1 2 3, 3টে উদ্ভিদ পেয়েছি আমরা সবুজ গোলের মধ্যে। আচ্ছা, সবুজ কুঞ্চিত উদ্ভিদ আমরা কটা পেয়েছি? সবুজ কুঞ্চিত উদ্ভিদ পেয়েছি আমরা মাত্র একটি। তাহলে এই পরীক্ষা থেকে যে সমস্ত ফিনোটাইপ বৈশিষ্ট্য আমরা পেয়েছি, আমরা তাকে চেকার বোর্ড থেকে কাউন্ট করে আমরা এখানে লিখে ফেললাম। সেই অনুপাত আমাদের দাঁড়ালো কি? 9:3:3:1। হলুদ গোল পেয়েছি 9টা, হলুদ কুঞ্চিত উদ্ভিদ পেয়েছি 3টে, সবুজ গোল 3টে এবং সবুজ কুঞ্চিত 1টা। মেন্ডেল তার পরীক্ষায় যে অসংখ্য মটর বীজ তৈরি করেছিলেন F2 জনুতে, সে অসংখ্য মটর বীজকে মাটিতে রোপণ করে সেখান থেকে কাউন্ট করে তার অনুপাত নির্ণয় করে তিনি কিন্তু এই অনুপাতই লাভ করেছিলেন 16টি উদ্ভিদের মধ্যে 9:3:3:1। কিন্তু এখানে যে অনুপাত পাওয়া গেল, এখান থেকে একটা বিশেষত্ব পেয়েছি আমরা, কি সেটা? হলুদ গোল এই উদ্ভিদ আমাদের পরীক্ষার শুরুতে ছিল, হলুদ গোলও আমরা এখানে পেয়েছি 9টা উদ্ভিদ, ঠিক আছে, অসুবিধা নেই। সবুজ কুঞ্চিত আমরা পেয়েছি, এখানে পরীক্ষায় নিয়েছিলাম, সবুজ কুঞ্চিত আমরা পেয়েছি 1টা উদ্ভিদ। কিন্তু আমাদের এই দুটো উদ্ভিদ অর্থাৎ হলুদ কুঞ্চিত এবং সবুজ গোল, এই দুটো উদ্ভিদ কিন্তু আমরা পরীক্ষার শুরুতে এই উদ্ভিদটি এই বৈশিষ্ট্যের উদ্ভিদ এবং এই বৈশিষ্ট্যের উদ্ভিদ কিন্তু আমরা পরীক্ষার শুরুতে নিইনি, ব্যবহার করিনি, আমরা নতুন পেলাম এই বৈশিষ্ট্যের উদ্ভিদ। তাহলে এখান থেকে কি সিদ্ধান্ত করা যায়? এখান থেকে সিদ্ধান্ত করা যায় যে মেন্ডেলের এই দ্বিসংকর জননের পরীক্ষার F1 জনুতে কেবলমাত্র একটাই বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছিল, হলুদ গোল, এই দুটো বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছিল। কারণ সবুজের সাপেক্ষে হলুদ রংটি হচ্ছে প্রকট, কুঞ্চিতর সাপেক্ষে গোল এই আকারের বৈশিষ্ট্যটি প্রকট। সেই কারণে F1 এ শুধুমাত্র হলুদ গোলই প্রকাশিত হয়েছে, যদিও বা সেটি ছিল সংকর, কারণ এখানে
সবুজ কুঞ্চিত জিন সুপ্ত ছিল। কিন্তু F2-তে গিয়ে আমরা কি পেলাম? F2-তে গিয়ে আমরা হলুদ গোলও পেলাম, সবুজ কুঞ্চিতও পেলাম, আরো অতিরিক্ত পেয়ে গেলাম হলুদের সাথে কুঞ্চিত বৈশিষ্ট্য, সবুজের সাথে গোল বৈশিষ্ট্য। তাহলে এই দুটো উদ্ভিদের প্রাপ্তি প্রমাণ করে যেখানে বৈশিষ্ট্যগুলি পরস্পরের সাথে সংযুক্ত নয়, অর্থাৎ হলুদ বৈশিষ্ট্যের সাথে কুঞ্চিত বৈশিষ্ট্যটি যেতে পারে, আবার সবুজ বৈশিষ্ট্যের সাথে গোল এই বৈশিষ্ট্যটিও যেতে পারে। সুতরাং মেন্ডেলের এই পরীক্ষা থেকে আমরা এই কথাটা বলতে পারি যে এখানে বৈশিষ্ট্যগুলি হলুদের সাথে গোল বা সবুজের সাথে কুঞ্চিত সংযুক্ত নয়, স্বাধীন স্বাধীন। এবং এই স্বাধীন বৈশিষ্ট্য প্রকাশ পাওয়ার অর্থটা কি? কেন প্রকাশ পেল? কারণ হলুদ, গোল, সবুজ, কুঞ্চিত এই চারটি বৈশিষ্ট্যই ক্রোমোজোম, চারটি ক্রোমোজোমে ছিল। বটর গাছের চারটি আলাদা ক্রোমোজোমে এই চারটি বৈশিষ্ট্য রয়েছে। একজোড়া সমসংস্থিতি রয়েছে হলুদ এবং সবুজ, আর একজোড়া সমসংস্থিতি রয়েছে গোল এবং কুঞ্চিত, যার ফলে আলাদা ক্রোমোজোমে হওয়ার জন্য যখন F2-তে গ্যামেট তৈরি হয়েছে মিওসিস বিভাজনের সময়, তখন প্রত্যেকটি ক্রোমোজোম পরস্পর থেকে আলাদা হয়ে গেছে এবং বৈশিষ্ট্যগুলো পরস্পর থেকে আলাদা হয়ে গেছে। এর থেকে বোঝা যায় জীবের বৈশিষ্ট্যগুলি পরস্পর থেকে স্বাধীন এবং তারা স্বাধীনভাবেই সঞ্চালিত হয়। এর ফলে যদিও বা তারা তাদের মিশ্রিত রূপ প্রকাশ পেয়েছে বলে মনে হয়েছে, প্রকটটা প্রকাশ পেয়েছে, প্রচ্ছন্নটা সুপ্ত থেকেছে, কিন্তু F2-তে প্রত্যেকটা বৈশিষ্ট্য বিপরীত বৈশিষ্ট্যের সাথে স্বাধীনভাবে সঞ্চালিত হয়েছে। সেই জন্য মেন্ডেলের এই পরীক্ষা থেকে প্রাপ্ত সূত্রটাকে বলা হয় স্বাধীন বন্টনের সূত্র। স্বাধীন বন্টনের সূত্রকে আমরা কিভাবে সংজ্ঞায়িত করব আমরা সে আলোচনায় যাব। তার আগে আমরা একটু দেখে নিই, আমরা এখানে যেমন F2-তে প্রাপ্ত ফিনোটাইপ বৈশিষ্ট্য অনুপাত আমরা লিখে ফেলেছি, তেমনি আমরা F2-তে প্রাপ্ত জিনোটাইপ অনুপাতটাও এখানে আমাদের লিখতে হবে। জিনোটাইপ অনুপাতটা আমরা কি পেলাম? তাহলে F2-তে আমাদের জিনোটাইপ, F2-তে প্রাপ্ত জিনোটাইপ অনুপাত, জিনোটাইপ অনুপাত, অনুপাত কথাটা লেখার দরকার নেই, যেহেতু অনুপাত আমরা দেখিয়ে দেবো। জিনোটাইপ এখানে লিখে দিই, নিচে লিখে দিই অনুপাত। দেখা যাক জিনোটাইপ অনুপাত এখানে আমরা কি পাচ্ছি। আচ্ছা, জিনোটাইপ অনুপাত যখন আমরা এখানে প্রকাশ করব, তখন আমাদের যেভাবে প্রকাশটা এখানে করতে হবে, প্রথমে হলুদ গোলের মধ্যে যে জিনোটাইপ গুলো আছে সেগুলো কটা উদ্ভিদ কি পেয়েছি সেটা আমাদের লিখতে হবে। তারপরে হলুদ কুঞ্চিতের মধ্যে যে জিনোটাইপ গুলো পেয়েছি সেটা লিখব। তারপরে সবুজ গোলের মধ্যে আমরা যে জিনোটাইপ গুলো পেয়েছি আমরা সেগুলোকে লিখে দেবো। তাহলে আমাদের অনুপাত নির্ণয় হয়ে যাবে। প্রথমে আমরা দেখি এই 9টার মধ্যে আমরা কোন জিন কটা পাচ্ছি। প্রথমে আমরা দেখার চেষ্টা করি OI এই উদ্ভিদ কটা পেয়েছি। আমরা যদি কাউন্ট করি এই OI হলুদ গোলের মধ্যে কিন্তু আর নেই, আমরা একটাই পেয়েছি, একটি মাত্র উদ্ভিদই পেয়েছি। এখান থেকে আমরা জাস্ট একটা উদ্ভিদ পেয়েছি আমরা এখান থেকে। তো যেহেতু আমরা এখান থেকে একটা উদ্ভিদ পেয়েছি, তাই আমরা OI এর জন্য আমরা অনুপাত এখানে গিয়ে লিখছি 1। তাহলে 9 এর মধ্যে আমরা প্রথম পেলাম 1 অনুপাত। তারপরে আমরা দেখব আর কি পাচ্ছি। তারপরে আমরা সেকেন্ড জিনোটাইপটা আমরা দেখি, দুটো ক্যাপিটাল Y, ক্যাপিটাল R, স্মল r, বড় Y, বড় Y, বড় R, বড় R, এই উদ্ভিদটি হলুদ গোলের এই উদ্ভিদটি আমরা কটা পাচ্ছি আমরা একটু কাউন্ট করে নিই। তাহলে OIRR, এই OIRR আমরা আর কোথায় পেয়েছি? OIRR, অর্থাৎ এই উদ্ভিদ আমরা এখানে পেয়েছি একটা, এখানে একটা পেয়েছি, অর্থাৎ এই উদ্ভিদ পেয়েছি আমরা দুটো। তার মানে এই জিনোটাইপের অনুপাত হবে এবার আমাদের 1:2। তাহলে 1:2 হলো আমাদের সেকেন্ড অনুপাত জিনোটাইপের। এখানে কিন্তু এটি অনুপাত, এটি এইভাবে লিখে দিতে হবে।
এখানে লিখে দিতে হবে এই জিন অনুপাত এই জিন, তারপর সব অনুপাত কটা লিখে নিয়ে তারপরে এগুলো এভাবে লিখতে হবে। তাহলে 1:2 হলো। তারপরে আমরা আর একটা জিনোটাইপ খুঁজি, বড় ওয়াই ছোট ওয়াই বড় আর বড় আর, অর্থাৎ এই উদ্ভিদটি আমরা কটা পেয়েছি, এখানে একটা পেয়েছি, আর একটা এই উদ্ভিদ আমরা খুঁজবো কোথায় পেয়েছি, এই যার একটা এই উদ্ভিদ পেয়েছি আমরা। তাহলে এই উদ্ভিদও আমরা পেয়েছি, এই জিনও পেয়েছি আমরা দুটো, এই জিনও আমরা দুটো পেয়েছি। তাহলে আমরা লিখব 1:2 আর একটা 2 পেলাম আমরা জিনের দিক থেকে। তারপরে আমরা হলুদ গোলের মধ্যে তারপরের জিনের অংশটা আমরা খুঁজবো, বড় আই ছোট আই বড় আর ছোট আর, অর্থাৎ এই উদ্ভিদটি একটা, এখানে একটা পেয়েছি আমরা এই উদ্ভিদ, আর কোথায় পেয়েছি একটা দুটো, এই লাইনে দুটো হলো, তারপরে আমরা পেয়েছি তিনটে, তারপরে আমরা পেয়েছি চারটে, অর্থাৎ এই উদ্ভিদ পেয়েছি আমরা চারটে পেয়েছি। তাহলে 1:2:2:4। তাহলে আমাদের এই দাঁড়ালো এখানকার অনুপাত, আমাদের যে প্রথম 9টা উদ্ভিদ, সেই 9টা উদ্ভিদের অনুপাত আমাদের দাঁড়ালো 1:2:2:4 হলুদ গোলের মধ্যে। এবারে আমরা চলে যাব হলুদ কুঞ্চিতর মধ্যে। হলুদ কুঞ্চিতের মধ্যে কি অনুপাত পাচ্ছি আমরা একটু দেখে নেব। প্রথমে যে জিনটার আমরা এখানে চিন্তা করব হলুদ কুঞ্চিতের মধ্যে, বড় আই ছোট আর ছোট আর, বড় আই ছোট আর, এই যে উদ্ভিদটি, এই উদ্ভিদটি কটা আছে, এখানে আমরা একটা দেখতে পাচ্ছি, বড় আই ছোট আর আমরা একটা দেখতে পাচ্ছি। আর কোথায় দেখতে পাচ্ছি এই উদ্ভিদ, আমরা একটু খুঁজি, আর কোথায় দেখতে পাচ্ছি, খুঁজে দেখি, না আমরা আর পাচ্ছি না, তার মানে একটাই, অর্থাৎ এই অনুপাত দাঁড়ালো আমাদের একটাই। তারপরে আমরা এখানে হলুদ কুঞ্চিতের মধ্যে আরো যে দুটো রয়েছে, অর্থাৎ বড় আই ছোট আর, বড় আই ছোট দুটো, এখানে আমরা পাচ্ছি দুটো। তাই 1:2, তিনকে ভাঙলাম আমরা এইভাবে। তারপর আবার সবুজ গোলের মধ্যে ছোট আই বড় আর, এই উদ্ভিদ আমরা পেয়েছি, এই একটা পেয়েছি, আর না আর পাচ্ছি না এই উদ্ভিদ। তাহলে এটা হবে 1, এর সাথে অনুপাত অন্য যে উদ্ভিদগুলো রয়েছে এইটা এবং এইটা, এই দুটো আমরা পাচ্ছি একই জিনের। তাহলে 1:2, আর এই উদ্ভিদটা একটাই পেয়েছি আমরা, সুতরাং 1:1। তাহলে আমাদের জিনোটাইপ অনুপাত দাঁড়িয়ে গেল 1:2:4:1:2:1:2:1 এবং সবটাই কিন্তু আমরা এই চিকার মোডের মধ্যে থেকে কিন্তু আমরা নিয়ে নিতে পারলাম। কোন জিনের উদ্ভিদ কটা পেয়েছি আমরা তা কিন্তু এখানে আমরা লিপিবদ্ধ করতে পেরেছি। এটা পেয়েছি আমরা একটা, আর একই রকম ভাবে এই উদ্ভিদটা পেয়েছি আবার দুটো, এটা একটা। একই রকম ভাবে আমরা এই উদ্ভিদ পেয়েছি একটা, এই উদ্ভিদ পেয়েছি আমরা দুটো। আমরা এখানে চেকার বোর্ডে লিখে দিয়েছি কোন জিনের কটা আমরা পেলাম, আর এটা আমরা একটাই পেয়েছি, কারণ সাকুল্যে একটাই তৈরি হয়েছে। তাহলে এটাই হলো F2 প্রাপ্ত দ্বিসংকর জননের জিনোটাইপ অনুপাত। তাহলে আমরা মেন্ডেলের এই পরীক্ষা থেকে F2 প্রাপ্ত উদ্ভিদের জিনোটাইপ এবং ফিনোটাইপ আমরা কিন্তু এখান থেকে নির্ণয় করে ফেলতে পারলাম, এবং সেটাকে চেকার বোর্ডের সাহায্যে আমরা সুন্দরভাবে প্লট করেছি। আশা করি আমার প্রিয় ছাত্রছাত্রী তোমরা বিষয়টা আয়ত্ত করতে পেরেছো। এবারে আমরা আমাদের আজকের শেষ আলোচনায় চলে যাব, যে মেন্ডেল এই পরীক্ষা থেকে যে সিদ্ধান্ত করেছেন, আমরা আগেই অ্যানালাইসিস করে ফেলেছি যে মেন্ডেল যে সিদ্ধান্ত করেছেন তাতে দেখা যাচ্ছে যে বৈশিষ্ট্যগুলো সব স্বাধীন, হলুদের সাথে সবসময় গোল নয়, হলুদের সাথে কুঞ্চিত প্রকাশ পেতে পারে, সবুজের সঙ্গে শুধু কুঞ্চিত নয়, সবুজের সঙ্গে গোল বৈশিষ্ট্য প্রকাশ পেতে পারে, এবং আমরা এখানে ফিনোটাইপ বৈশিষ্ট্যতে আমরা সে প্রমাণ পেয়ে গেছি। অর্থাৎ জীবের বৈশিষ্ট্যগুলো স্বাধীন, অর্থাৎ 2 বা 2-এর বেশি জোড়া বৈশিষ্ট্য যুক্ত জীবের মধ্যে সংকরায়ন ঘটালে বৈশিষ্ট্যগুলো প্রথম অপত্য বংশে কিছুটা মিশে গেছে বলে মনে হলেও পরবর্তী ক্ষেত্রে বৈশিষ্ট্যগুলি প্রতিটি বৈশিষ্ট্যের সাথে স্বাধীনভাবে সঞ্চালিত হতে পারে। এই সিদ্ধান্ত আমরা মেন্ডেলের এই পরীক্ষা থেকে করতে পারি। তাহলে আমরা যদি মেন্ডেলের এই পরীক্ষা থেকে প্রাপ্ত
বিষয়টাকে সূত্রের মাধ্যমে আমরা যদি সংজ্ঞায়িত করতে চাই, তাহলে আমরা লিখতে পারি 2 বা ততোধিক জোড়া বিপরীত বৈশিষ্ট্য যুক্ত বা জিন যুক্ত জীবের মধ্যে সংকরায়ন ঘটালে জিনগুলি গ্যামেট তৈরির সময় যে শুধু পরস্পর থেকে পৃথক হয়ে যায় তাই নয়, প্রতিটি জিন বা প্রতিটি বৈশিষ্ট্য স্বাধীনভাবে যে কোনো বৈশিষ্ট্যের সঙ্গে সম্ভাব্য সকল প্রকার সমন্বয়ে সঞ্চালিত হতে পারে। আমি আরেকবার সূত্রটা রিপিট করছি তোমাদের জন্য। 2 বা ততোধিক জোড়া বিপরীত বৈশিষ্ট্য যুক্ত জীবের মধ্যে সংকরায়ন ঘটালে বংশগতিতে প্রথম অপত্য বংশে কেবলমাত্র প্রকট বৈশিষ্ট্যগুলি প্রকাশ পেলেও পরবর্তী ক্ষেত্রে গ্যামেট গঠনের সময় বৈশিষ্ট্যগুলি পরস্পর থেকে শুধু পৃথক হয়ে যায় তাই নয়, প্রতিটি বৈশিষ্ট্য স্বাধীনভাবে যে কোনো বৈশিষ্ট্যের সঙ্গে সম্ভাব্য সকল প্রকার সমন্বয়ে সঞ্চালিত হতে পারে। এইভাবে আমরা মেন্ডেলের দ্বিসংকর জননের সূত্রকে সংজ্ঞায়িত করব। আমরা অন্যভাবেও বলতে পারি, আমরা বলতে পারি কোনো জীবের গ্যামেট উৎপাদনের সময় একটি চরিত্রের অন্তর্গত একজোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্য বা ভিন্নধর্মী বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী জিনগুলির বংশানুসরণ অপর কোনো চরিত্রের অন্তর্গত একজোড়া বিপরীতধর্মী অ্যালিলের বংশানুসরণের থেকে স্বাধীনভাবে ঘটে, অর্থাৎ বৈশিষ্ট্যগুলি স্বাধীনভাবে সঞ্চালিত হয়। আমরা এইভাবে সংজ্ঞায়িত করতে পারি। আমরা আরো সহজ করে বলতে পারি 2 বা ততোধিক জোড়া বিপরীত বৈশিষ্ট্য যুক্ত জীবের মধ্যে সংকরায়ন ঘটালে বৈশিষ্ট্যগুলি গ্যামেট গঠনের সময় কেবলমাত্র পরস্পর থেকে পৃথক হয়ে যায় তাই নয়, প্রতিটি বৈশিষ্ট্যের সাথে স্বাধীনভাবে সঞ্চালিত হতে পারে। তবে আমাদের মনে রাখতে হবে মেন্ডেলের এক সংকর জননের পরীক্ষার যেমন ব্যতিক্রম আছে, অর্থাৎ সব জীবের সব বৈশিষ্ট্য যেমন এক সংকর জননের নিয়ম মেনে হয় না, তেমনি মেন্ডেলের দ্বিসংকর জননেরও ব্যতিক্রম রয়েছে। পৃথিবীতে বহু জীবের বহু বৈশিষ্ট্য আছে, তারা এইভাবে স্বাধীনভাবে সঞ্চালিত হয় না। যে সমস্ত বৈশিষ্ট্যগুলি পৃথক পৃথক ক্রোমোজোমে অবস্থিত এবং তাদের মধ্যে ক্রসিং ওভার ঘটে না, কেবলমাত্র সেই বৈশিষ্ট্যগুলি মেন্ডেলের এই স্বাধীন বন্টনের সূত্র মেনে সঞ্চালিত হবে। কিন্তু যে বৈশিষ্ট্যগুলি জীবের একই ক্রোমোজোমে অবস্থিত, তাদের মধ্যে লিঙ্কেজ বিদ্যমান এবং যে বৈশিষ্ট্যগুলির মধ্যে ক্রসিং ওভার সংঘটিত হয়, তাদের ক্ষেত্রে দেখা যাবে বৈশিষ্ট্যগুলো কিন্তু ভিন্ন অনুপাতে সঞ্চালিত হবে, মেন্ডেলের নিয়ম মেনে হবে না। তবে একথাও ঠিক, মেন্ডেলের এই নিয়ম মেনে বহু জীবের বহু বৈশিষ্ট্য সঞ্চালিতও হয়। আমরা গিনিপিগের মধ্যে প্রাণীর মধ্যে পরীক্ষা করে দেখেছি। মেন্ডেল পরবর্তীকালে বিজ্ঞানীরা ড্রসোফিলা মাছির মধ্যে পরীক্ষা করে দেখেছেন। গিনিপিগের মধ্যে পরীক্ষা, ড্রসোফিলা মাছির বিভিন্ন পরীক্ষা মেন্ডেলের এই নিয়মকে অনুসরণ করেই ঘটে থাকে। আমাদেরও প্রাণীর পরীক্ষা হিসেবে গিনিপিগ বা ড্রসোফিলা মাছির পরীক্ষা আমাদের করতে হবে, যে প্রাণীতে কিভাবে মেন্ডেলের এই দ্বিসংকর জননের পরীক্ষা কার্যকর হয়। আমরা প্রাণীর পরীক্ষা পরবর্তী ক্লাসে আলোচনা করব। তোমরা এই ক্লাসটি এবার খুব ভালোভাবে পড়ে নাও এবং কিভাবে একে উপস্থাপন করবে চেকার বোর্ডের মাধ্যমে সেগুলোকে আয়ত্ত করে নাও এবং এখান থেকে সূত্রটিও তোমরা আয়ত্ত করে নাও। তাহলে এই অংশ থেকে আশা করি তোমাদের কোনো অসুবিধা থাকবে না, তোমরা সবটাই ভালোভাবে বুঝতে পেরেছো। সকলে ভালো থেকো, সাবধানে থেকো। সকলকে ধন্যবাদ।